প্রিয় দর্শক, বিশ্বকাপের আনন্দে আজ সবাই ভীষণ মগ্ন। 4 বছরে একবারই আসে এমন শুভ লগ্ন। ফেসবুকটা খুবই গরম, মিডিয়াটা সরগরম, উত্তাল সারা দুনিয়া। বিশ্বকাপ এখন সবার কাছে সবচেয়ে বড় ম্যানিয়া। সেই উত্তেজনা উস্কে দিতে আমাদের এই আয়োজন, যেখানে আর্জেন্টিনা ব্রাজিলের হয়ে বিতর্ক করবে তাদের সমর্থক কজন। মনে হচ্ছে শুরুতেই তাদের পরিচয় জেনে নেওয়া প্রয়োজন। মেহজাবিন হোসেন মেধা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। সাইফুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়। ইসরাত জাহান ইতি, ঢাকা বিশ্ববিদ্যালয়। রায়হান উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ইমরুল কায়সার, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার দিন আর্জেন্টিনা, আপনাদের পরিচয়। উভয়ের জন্যই সম্পূর্ণ নিরপেক্ষ আমাদের বিচারক মহাশয়। আবু সাইফ মোহাম্মদ কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়। সৃষ্টি সেনগুপ্তা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সোমা রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আশিকুর রহমান দুর্জয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ নসরতুল্লাহ কৈশোর্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সাইদ ওমরাল ফয়সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়। উভয় দলের পরিচয় পেয়ে আমরা হলাম ধন্য। বোঝাই যাচ্ছে প্রাণপণ বিতর্ক করবেন আপনারা নিজ নিজ দলের জন্য। ফুটবলের যেমন আছে কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন, এই বিতর্কেরও আছে, যেটা এখন আমরা শুনে নেব মিপা বিশ্বাসের কাছে। প্রত্যেকে প্রাথমিকভাবে বক্তব্য উপস্থাপনের জন্য 5 মিনিট করে সময় পাবেন। এক্ষেত্রে চতুর্থ মিনিটে সতর্কতা সংকেত এবং শেষ মিনিট অর্থাৎ পঞ্চম মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। উভয় দলকেই যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট করে সময় দেওয়া হবে। এক্ষেত্রে 1.5 মিনিটে সতর্কতা সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। একটি দলের বক্তব্যের ক্ষেত্রে কেবলমাত্র একবার যে কোনো জিজ্ঞাস্য উত্থাপন করা যাবে। গঠনমূলক পর্বে উভয় দলের সম্মুখ সারির 2 জন বিতার্কিক অংশগ্রহণ করলেও যুক্তিখণ্ডন পর্বে উভয় দল চাইলে তৃতীয় বিতার্কিক অংশগ্রহণ করতে পারবেন। মিপার নিয়মগুলো খুবই সহজ বোঝা, কঠিন নয় তো তা, বরং একেবারে সোজা। এবারে তবে শুরু হোক বিতর্কের মূল লড়াই। মেহজাবিন মেধা করবে ব্রাজিল দলের বড়াই। ম্যারাডোনার নাম ভাঙিয়ে আর কতকাল চলবি? 86-র গল্প তোরা আর কতকাল বলবি? তোদের মেসি ডি মারিয়া সবকটা তো বুড়ো ভাম, তাদের দিয়ে চ্যাম্পিয়ন হলে বদলে দেব আমার নাম। ব্রাজিল মানে সাম্বা, ব্রাজিল মানে সৌন্দর্য, ব্রাজিল মানে শিল্প। মাঠে খেলোয়াড়দের পায়ের জাদু হোক কিংবা গ্যালারিতে যখন সুন্দরী ব্রাজিলিয়ান নারীরা সাম্বা নৃত্য করে, তখন একটি থেকেও চোখ ফেরাতে পারেন না আপনারা। এদিক থেকেও আমরাই সেরা। এই বৈচিত্র্যময় খেলায় প্রায় সকল দলের ঈর্ষার কারণ। ব্রাজিল কখনো কোনো নির্দিষ্ট খেলার উপর ভরসা করে থাকে না। রীতিমতো ফুটবলের লেজেন্ড তৈরির কারখানা হচ্ছে আমাদের ব্রাজিল। সামনেই বসে আছে এমন অনেক দল তো এমন আছে, একটা লিজেন্ড আসলে এরপরে কোন লিজেন্ড আসবে কোনো খবর থাকে না। তারা নিজেরাই নিজেদের খেলোয়াড়দেরকে লিজেন্ড ঘোষণা করে এবং তারা নিজেরাই প্রত্যেকটা টুর্নামেন্টের আগে মনে করে তারা বিশ্বকাপ জিতে গেছে, আর টুর্নামেন্ট শেষ হওয়ার পরে তারা শূন্য থালা নিয়ে টুর্নামেন্ট থেকে পগার পার হয়। বিশ্বকাপের কথা যেহেতু আসছে, এটাকে তো ব্রাজিল নিজেদের সম্পত্তিই করে তুলেছে। বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ সাফল্যের দাবিদারও ব্রাজিল। এ পর্যন্ত 7টি বিশ্বকাপ ফাইনাল খেলে 5 বার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। তাতে অবশ্য ক্ষুধা এখনো মেটেনি সেলেসাওদের। কাতার বিশ্বকাপে তাদের নজর এবার মিশন হেক্সায়। জয়ের এই স্বপ্নকে অবশ্য ছোট করে দেখবার কোনো সুযোগ নেই। বিশ্বকাপ মিশন শুরু করার আগেই দুর্দান্ত ফর্মে এবারে 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চল থেকে শীর্ষস্থানে থেকে কাতারের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচ হারেনি একটিও। এছাড়া ফিফা র্যাঙ্কিংয়েও শীর্ষে রয়েছে ব্রাজিল। গ্রুপ জিতে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, সার্বিয়া এবং ক্যামেরুন। নেইমার, ভিনিসিয়াসরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে সুপার 16-এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ এইচ এর দ্বিতীয় স্থান দখলকারী পর্তুগাল, উরুগুয়ে, কোরিয়া কিংবা ঘানা। এ বাধা টপকাতে তেমন একটা বেগ পেতে হবে না ব্রাজিলকে। ব্রাজিলও এবার খেলতে যাচ্ছে চমৎকার একটি দল নিয়ে। অভিজ্ঞতা এবং তারুণ্যের চমৎকার মিশ্রণে তিতের দলের সাম্প্রতিক পারফরমেন্সও দারুণ। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়া ব্রাজিলের আক্রমণের প্রাণভোমরা নেইমার তো আছে, তার সঙ্গে আছে একঝাঁক তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড়। বিশ্বকাপের এবারের আসরে তাই দারুণ সম্ভাবনা রয়েছে ওয়ার্ল্ড টপ র্যাঙ্কিংয়ে থাকা ব্রাজিলের। আর্জেন্টিনাকে আমরা চাপাবাজি ছাড়া আর কোনো কিছুতে টপ করতে দেখি না। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ সর্বশেষ পেয়েছিল কবে জানো? 1986 সালে। আর রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ জিতেছিল 2002 সালে। গত 36 বছর ধরে বিশ্ব আসরে কোনো শিরোপা নেই এই আর জিতে না আর্জেন্টিনার। আর্জেন্টিনার সমর্থকরা সাবানার মতো, শত অবহেলাও তারা সংসার ছেড়ে যাচ্ছে না। তাদের ধৈর্যের প্রশংসা না করে পারছি না।
শক্তিমত্তার বিচারে ব্রাজিল আর্জেন্টিনার চেয়ে অনেক দূর এগিয়ে থাকবে এবার। ফুটবল একটি দলগত খেলা। আর্জেন্টিনার খেলায় সেটার অভাব মাঝে মাঝে আমরা দেখতে পাই। আর্জেন্টিনার দলে প্রতিবারই দেখা যায় মেসির উপর অধিক নির্ভরশীলতা। সেখানে ব্রাজিল দল কোনো একক খেলার উপর নির্ভরশীল নয়, এমনকি সবার একক নৈপুণ্যে আমরা খেলার ফলাফল বের করে আনতে পারি। তাই সাম্প্রতিক ফর্ম স্কোয়াডের ডেট বিবেচনায় আমরা ব্রাজিলকে অবশ্যই এগিয়ে রাখতে পারি। আর্জেন্টিনা তো সে একটাই সম্বল, 7 আপ, কিছু হলেই 7 আপ। ইতিহাস ঘেঁটে দেখুন, আর্জেন্টিনার 11 গোল খাওয়ারও রেকর্ড রয়েছে। 2006 বলিভিয়ার মতো টিমের কাছে মেসি থাকা সত্ত্বেও খেলো 6টা গোল। 2018 সালে স্পেনের কাছে খেলো 6টা। আর লাস্ট কোপা আমেরিকার কথা যেহেতু আসছে, তার আগের কোপাতেই তো আর্জেন্টিনাকে সেমিফাইনালে হারিয়ে ব্রাজিল ফাইনালে উঠলো, চ্যাম্পিয়ন হলো। দুজনের মুখোমুখি পরিসংখ্যানও ব্রাজিল এগিয়ে। আমাদের টিমে আছে বিশ্বের সেরা গোলকিপার অ্যালিসন, এডারসন, যারা কিনা বর্তমানে সেরা 2 ক্লাব লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির প্রাণভোমরা। সেই সাথে প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লাভস কয়েক সিজন ধরে তাদের হাতেই আসছে। ব্রাজিলের কোচ তিতেকে এটা মধুর সমস্যায় পড়তে হয়, কাকে ফেলে কাকে খেলাবে। অন্যদিকে আর্জেন্টিনার গোলবার সামলানোর দায়িত্বে আছেন তাদের তথাকথিত সেরা গোলকিপার এমি মার্টিনেস, যাকে তারা আদর করে নাম দিয়েছেন উট পাখি। কিন্তু উট পাখির মানবতার ফাঁক এতই বড় যে বল আর উট পাখির হাতে আসে না, ওই মানবতার ফাঁক গুলি ঠোস করে গোলভিমুখে চলে যায়। তাও তাদের মুখে চাপাবাজি কমে না, এই উট পাখিকেই তারা বিশ্বের সেরা গোলকিপার দাবি করে। অথচ গত সিজনের টপ 10 গোলকিপারের মধ্যে প্রিয় উট পাখির তো কোনো জায়গা নেই। তাদের ভাষ্য মতে তা উট পাখি সেরা। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ। আমার একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি হচ্ছে, এই যে গত 20 বছরের বিশ্বকাপে আপনারা কোনো ট্রফি পেলেন না, এইবারের বিশ্বকাপে আপনারা আসলে কি এমন জাদুকরী শক্তিটি খাটাচ্ছেন যে এইবারের ট্রফি জেতার ব্যাপারে আপনারা এত আশাবাদী? আপনি যে স্বর্গরাজ্যে বসবাস করছেন ওখান থেকে হয়তো আমাদের বক্তব্যই শোনা যাচ্ছে না। আমরা তো সেটাই বলছি যে 20 বছর আগে যেরকম আমাদের প্লেয়াররা ছিল, যেরকম আমাদের গঠন ছিল, এখন তো আর সেটা নেই। এখন সেটা পরিবর্তন হচ্ছে, এখন আমরা আরও বেশি শক্তিশালী হচ্ছি, আমাদের কোচ আরও বেশি সক্রিয় হচ্ছেন। আর এ ধরনের একটা প্রশ্ন 36 বছর ধরে যারা কাপ পায় না তাদের কাছ থেকে শুনতে হচ্ছে, এর চেয়ে বেশি হতাশা আর কি হতে পারে। ব্রাজিল 1958, 1962, 70, 94, 2002 এই 5টি বিশ্বকাপ জিতেছে তাদের দুর্দান্ত পারফরমেন্সের দ্বারা। পেলে, কাকা, গারিনচা, রোমারিও, রোনালদো নাজারিও, রোনালদিনহো, কাফু, রবার্তো কার্লোসের মতো লিজেন্ডদেরকে কে না চেনে। তারা নান্দনিক ফুটবল খেলা উপহার দিয়ে বিশ্বকাপকে কুক্ষিগত করেছে। কিন্তু আর্জেন্টিনা গত 2বার যে বিশ্বকাপ জিতেছে, 2বারই বিতর্কিতভাবে। আর্জেন্টিনার 1978 সালে সামরিক শাসনের প্রভাব খাটিয়ে বিশ্বকাপ জিতেছিল, জোরপূর্বক পেরুকে পরাজিত করলো। ব্রাজিল তো কোনো রকমের পরাজয় ছাড়াই দুঃখজনকভাবে বাদ পড়লো। 1986 সালে তো ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনা সেই হাত দিয়ে গোল করে ফুটবল ইতিহাসে কালিমা লেপন করে দিল। আবার চুরি করে পায়ের খেলা হাত দিয়ে খেলে সেটাকে গর্ব করে হ্যান্ড অফ গড বলে। 1990 সালে ইতালি বিশ্বকাপে হলিউডের কেলেঙ্কারি ঘটায় ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে। বিপক্ষ টিমের প্লেয়ারদের পানিতে ঘুমের ওষুধ মেশানোর মতো জঘন্যতম কাজ করে। আহারে, আর্জেন্টিনা সমর্থকদের জন্য দুঃসংবাদ। ব্রাজিল বিশ্বকাপ খেলেছে 20 বার, আর্জেন্টিনা 16 বার। ব্রাজিল কাপ পেয়েছে 5 বার, আর্জেন্টিনা মাত্র 2 বার। ব্রাজিল ফাইনাল খেলেছে 7 বার, আর্জেন্টিনা 4 বার। আর এই ব্রাজিল যতবার ফাইনাল খেলেছে, আর্জেন্টিনা ততবার সেমিফাইনালও খেলেনি। ব্রাজিল গত 24 বছরে কাপ পেয়েছে 15টা, আর আর্জেন্টিনা একটা পেয়েছে, তাও 28 বছরের সাধনার পর। আর্জেন্টিনাকে তো আমরা আমাদের সমকক্ষই মনে করি না। আর্জেন্টিনার সমর্থকরা এমন একটা ভাব করেন যে মেসি আছে বলেই এবারে কাতার বিশ্বকাপ তারা উদ্ধার করে ফেলবে। প্রতিপক্ষের কাছে প্রশ্ন থাকবে, তাহলে এর আগে যে 4টা বিশ্বকাপ গেল তখন কি মেসি তাদের সাথে ছিলেন না? আর্জেন্টিনা রয়েছে চাপাবাজিতে নম্বর 1 সমর্থক, আর ব্রাজিলের সমর্থক গ্যালারিতে রয়েছে সুন্দরী ব্রাজিলিয়ান তরুণীদের সাম্বা ডান্স। তাই আর্জেন্টিনা সমর্থন করে আর কত বাপ্পারাজের মতো ছ্যাঁকা খেয়ে বেকা হবে? তার চেয়ে ফুটবল বিশ্বের সেরা হওয়ার গৌরবটা বাগিয়ে নিতে, বারংবার জয়োল্লাস উদযাপন করতে, ছন্দময় নান্দনিক ফুটবল উপভোগ করতে বিপক্ষ টিমের সদস্যদের সাদর আহ্বান জানাচ্ছি সাম্বা ফুটবলের দেশ ব্রাজিলের টিমের সাপোর্টার হয়ে যোগদান করতে। অন্যথায় সারা জীবন কেঁদে কেঁদে বুক ভাসাতে হবে, কোনো কুলকিনারা হবে না। ধন্যবাদ মাননীয় বিচারক এবং সঞ্চালক, ধন্যবাদ সবাই। ব্রাজিলের জন্য আর্জেন্টিনা নয়তো কোনো বাধা, এ কথাই বলে গেল মেহজাবিন মেধা। এবারে আপনাদের গায়ে ফোটাতে যুক্তির হুল, যে আসছে তার নাম কামরুল। সম্মানিত বিচারককে অসংখ্য ধন্যবাদ আমাকে এই বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় বিচারকের কাছে আমি 2টি ছোট্ট অভিযোগ দিয়ে আমার বিতর্কটি শুরু করব। প্রথম অভিযোগটি হচ্ছে, এটি একটি বিতর্ক প্রতিযোগিতা হবে, অর্থাৎ
তারা মনে করেন যে আর্জেন্টিনা এবার বিশ্বকাপে সেরা, এটি একটি বিতর্কিত বিষয়। সেখানে আমার প্রথম প্রশ্নটি থাকে, কারণ এটি ধ্রুব সত্য নিয়ে কখনো বিতর্কই হতে পারে না। দ্বিতীয় যে ছোট্ট অভিযোগটি সম্মানিত বিচারকের কাছে আমার, সেটি হচ্ছে একটি বিশ্বকাপে যেহেতু 32টি দল খেলে, ধরে নিচ্ছি যে কিছু ভালো দল থাকতেই পারে, তাহলে কারা সেরা, আর্জেন্টিনা সেরা নাকি অন্য গুটি কয়েক দল সেরা, সেটি নিয়েও একটি বিতর্ক হতে পারে। কিন্তু এসে যখন আমরা দেখতে হয় যে ব্রাজিলের সমর্থকরা আমাদের সামনে, তখন আমাদের খুব খারাপ লাগে জিনিসটি। কারণ আমরা ফ্রান্সের সাথে বিতর্ক করতে পারতাম, কারণ তারা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ছিল, যাদের সাথে আমরা মাত্র 4-3 গোলের ব্যবধানে হারি। আমরা জার্মানির সাথে বিতর্ক করতে পারতাম, যাদের সাথে 120 মিনিটের খেলায় আমরা একটি গোল খেয়ে হারি। আমরা চাইলে স্পেনের সাথে বিতর্ক করতে পারতাম, যারা চমৎকার দল, 2010 সালে বিশ্ব চ্যাম্পিয়ন। তা না হয়ে আমাদের সাথে এমন একটি দলের বিতর্ক করতে হচ্ছে যারা কিনা কোনো একটি বিশ্বকাপে, খুব সম্প্রতি একটি বিশ্বকাপে 90-180 মিনিটের খেলায় 10টি গোল খেয়েছে। প্রশ্নটি হচ্ছে, আপনি যখন 10টি গোল খাওয়ার মতো একটি টিমের সাথে বিতর্ক করতে হয়, সেটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। কারণ আমরা 90 মিনিটে, 120 মিনিটে যে টিমের সাথে একটি মাত্র গোল খাই, তারা যখন সেই একই টিমের সাথে, জার্মানির সাথে 90 মিনিটে 7 গোল খায় এবং তারা বিতর্ক করতে আসে যে আজকের বিশ্বকাপে আমরাই সেরা, আমরা মনে করি এই জিনিসটা আসলে হয় না। তাদের ছোট্ট প্রথম বক্তার কিছু ছোট ছোট যুক্তি খণ্ডন দিয়ে শুরু করি। দেখুন, আজকের যে বিতর্কটি হচ্ছে আপনাদের সাথে আমাদের বিষয়টি ছিল এবারের বিশ্বকাপে আমরাই সেরা। আমরা এসে আপনাদেরকে প্রশ্ন করলাম যে আপনার নাম কি, বললেন আবার বাবার নাম তো এটা, আপনার রেজাল্ট কি, আমার বাপ তো হচ্ছে একদম ফার্স্ট ডিভিশন ফার্স্ট ছিল, এটা তো আমরা জানতেও চাইনি। তর্কের বিষয়টি হচ্ছে এবারের বিশ্বকাপে কে সেরা। আপনারা 5 বার বিশ্বকাপ জিতেছেন, 10 বার বিশ্বকাপ জিতেছেন, কোনো সমস্যা নেই। আপনারা 20 বার জিতেন, 50 বার জিতেন, আপনারা যদি 50টা স্টার লাগাতে চান খুশি লাগান, কোনো সমস্যা নেই। এবারের বিশ্বকাপে কেন আপনারা ভালো, সেই জিনিসটি তো আপনারা বলতেই পারেননি। আমরা দেখাবো যে কেন আর্জেন্টিনা এবারে বিশ্বকাপে সবচেয়ে বেশি পরিমাণে দাবিদার। তাদের প্রথম বক্তা এসে বললেন অনেকের কথা, তিনি বলেন যে বলিভিয়ার সাথে 6 গোল খেয়েছে নাকি আর্জেন্টিনা, সেটা নিয়ে নাকি আমাদের লজ্জা পাওয়া উচিত। প্রশ্নটি হচ্ছে, বলিভিয়ার সাথে আমরা একটি বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে গোল খেয়ে নিই, যখন সারা পৃথিবীর মানুষ সবাই আর্জেন্টিনার এই ধরনের অপমান দেখেছে। একটি ছোট গল্প বলি সম্মানিত বিচারককে এ ব্যাপারে, যে একটি ছেলে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে বাসায়, জিজ্ঞেস করলো যে কিরে দৌড়াচ্ছিস কেন, বাসায় যাচ্ছিস, সমস্যা কি? বললো আর বলবেন না, বাজারে ধরে আমার বাবাকে দেখলাম জুতা পিটা করছে, আমি কোনো মতে মান সম্মানটা নিয়ে চলে এসেছি। প্রশ্নটি হচ্ছে, যখন আপনারা এভাবে একদম খোলা ময়দানে বিশ্বকাপের সেমিফাইনালের মতো একটি খেলায় 7 গোল খাওয়ার পর আপনারা নির্লজ্জার মতো দাবি করেন যে আমরা জার্মানির সাথে বিতর্ক করতে চাই, তখন আমরা মনে করি যে সেই বিতর্কটি করার কোনো যোগ্যতাটি আপনারা রাখেন না। আপনারা এসে বললেন যে জোর করে আর্জেন্টিনা বিভিন্ন সময় বিশ্বকাপ জিতেছে, চুরি করে চামারি করে বিভিন্নভাবে জেতার চেষ্টাটি করেছে। প্রশ্নটা হচ্ছে, সেটি দেখার দায়িত্ব আমাদের না আর্জেন্টিনা কিভাবে জিতেছে। আর আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন দল হারলে বলে আম্পায়ারকে টাকা দিয়েছে, রেফারিকে টাকা দিয়েছে, এগুলো হচ্ছে আসলে অজুহাত। আপনাদের যে 3টি হাত আছে, ডান হাত বাম হাতের পাশাপাশি অজুহাত আছে, এবং সেই জিনিসটি দিয়ে যে আপনারা আর্জেন্টিনার যে জয়কে বারবার ক্ষুণ্ণ করতেছেন, সেটা আপনাদের অনেক পুরাতন অভিজ্ঞতা। কিছুদিন আগেই তো আপনাদেরকে কোপা আমেরিকা আপনাদের ঘরের মাঠে গিয়ে যেভাবে হারিয়ে দিয়ে আসলাম, আপনাদের মার্কানা স্টেডিয়ামের যে 70 বছর আপনারা কোনো ধরনের ফাইনাল হারেননি, সেই রেকর্ডটিকে পর্যন্ত আমরা ভেঙে দিয়ে আসলাম। তারপরেও আর্জেন্টিনার সাথে ব্রাজিল কিভাবে তুলনা দেয়, সেটি হচ্ছে প্রশ্ন থেকে যায়। মাননীয় বিচারক, আমি যখন খুব ছোট ছিলাম, আমার বয়স তখন 2006 সালে, ক্লাস 3-তে আমি পড়ি। তখন যখন আমি ক্লাস 3-তে পড়ি, তখন আমি প্রথমে একটি শব্দ শুনি যে মিশন হেক্সা। আমি তো ছোট ছেলে, বুঝলাম না মিশন হেক্সা জিনিসটা কি। সেই বছর আমার আর মিশন হেক্সা শব্দটার মানে যাওয়া হলো না। তারপরে 4 বছর পর 2010 সালে যখন আমি ক্লাস 7-এ পড়ি, আমি আবারও শুনলাম এবার তো মিশন হেক্সাটা হবেই। আমি আবারও আমার সরল মনে প্রশ্ন জাগলো, মিশন হেক্সাটা কি হতে পারে। সেই প্রশ্নের উত্তর আমি সেই 2010 সালেও পাইনি। 2014 সালে যখন আমি ক্লাস 10-এ নতুন এসএসসি পরীক্ষা দেই, আবারও শুনতে পাই নতুন সরগোল যে এবার মিশন হেক্সা কিন্তু ঘরে আসছে। আমার আবারও প্রশ্ন, মিশন হেক্সাটা কি? কোনো উত্তর নেই। 2018 সালের বিশ্বকাপের আগে যখন আমি সেই ক্লাস 3-তে পড়া ছোট্ট আমি যখন মিশন হেক্সা শুনেছিলাম, সেই আমি যখন কলেজে গিয়ে সায়েন্স নেওয়ার পর জানতে পারি যে হেক্সা হচ্ছে 6, আমি যখন জৈব রসায়নের শব্দটি পড়ি, তখন বুঝতে পারি আচ্ছা, সেই ছোটবেলা থেকে আমি তাদের 6 নাম্বার বিশ্বকাপের কথাই শুনে আসছি। কিন্তু সেই বিশ্বকাপ দেখতে দেখতে আমি আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাস্টার্সে পড়ে বিতর্ক করছি, কিন্তু সেই মিশন হেক্সা আমার দেখা হয়নি। আজকে 2022 সালে এসেও যখন তারা বারবার করে মিশন হেক্সার কথা বলেন, আমার সম্ভাব্য আমার সামনে পিএইচডি শেষ হয়ে যাবে, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তারপরও হয়তো বা সেই বুড়ো বয়সে একটি অনুরোধ থাকবে, আমি মৃত্যুর আগে আপনাদের মিশন হেক্সার সফলতাটি দেখে যেতে চাই। কারণ যে ছোটবেলা থেকে যে মিশন হেক্সা আমার নিজেরই স্বপ্ন, মাননীয় সম্মানিত বিচারক, আমি নিজেই স্বপ্ন দেখে একদিন আমি মিশন হেক্সা দেখবো, দেখে মৃত্যুবরণ করব, এবং আমার কবরে বড় করে লেখা থাকবে যে কামরুল ইসলাম মারা গিয়েছিল মিশন হেক্সা দেখার পরেই। তার সেই আনন্দ কারণে আজকে তার মৃত্যুতে আমি
আমি চাই এমন একটি পৃথিবীতে, এমন একটি পরিস্থিতিতে মারা যেতে যেখানে আমি দেখতে পাবো ব্রাজিল একদিন মিশন হেক্সা জয়লাভ করেছে। যদিও আমি জানি না আমার স্বপ্নটা কতটুকু সফল হবে, আশা করি যদি ব্রাজিল এই বিশ্বকাপে কিছুটা ভালো করার চেষ্টা করে হয়তো একটি সম্ভাবনা দেখা যেতে পারে। বিতর্কের বিষয়ে আসি যে আপনি যদি দলের খেলোয়াড়দের দিকে তাকান, আপনাদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। নেইমারের কথা বললেন আপনারা, আপনাদের আরও অনেক ভালো ভালো এলিসনের কথা বললেন, অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। কিন্তু আমরা যদি কোপা আমেরিকার দিকে তাকে মাননীয় বিচারক, তাহলে দেখতে পাই যে কিছুদিন আগে যে কোপা আমেরিকা হলো সেখানে টুর্নামেন্টের সেরা প্লেয়ার মেসি, আমার ফাইনালের সেরা খেলোয়াড় ডি মারিয়া, আমার ফাইনাল সেরা খেলোয়াড় মেসি, আমার টুর্নামেন্টের হচ্ছে গোল্ডেন গ্লাভস এমি মার্টিনেজের কাছে, যাকে প্রথম বক্তা কিনা উট পাখি বলুন, আমরা নাকি উট পাখি বলি, ভুল ধারণা, আমরা উট পাখি না, তাকে বাজ পাখি বলি। উট পাখি আপনারা বলতে পারেন, আমরা আমাদের প্লেয়ারদেরকে কখনো উট পাখি বলি না। বাজ পাখির মতো যখন একটা টাই ব্রেকারে এতগুলো সেভ দেওয়ার পর একটা দলকে ফাইনালে নিয়ে যায় এবং সেই দল যখন চ্যাম্পিয়ন হয়ে ফেরত আসে, তখন আমরা মনে করি যে সেই দল অবশ্যই যোগ্যতা রাখে নিজেদেরকে সবার থেকে শ্রেষ্ঠ প্রমাণ করার। একটা প্রশ্ন আছে, আপনারা তো বলছেন যে এবারের কাতার বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ এবং সে আপনার জন্য বিশ্বকাপ নিয়ে আসবে, তো এবার কি বলবেন যে কবে মেসির এই শেষ বিশ্বকাপ আসলে হবে, বা এবার কি আদৌ শেষ বিশ্বকাপ হবে? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। ব্যাপারটি হচ্ছে আসলে কোপা আমেরিকাতে যখন মেসি আগের বার পরপর 2টা ফাইনাল হারে এবং একটা বিশ্বকাপের ফাইনালও হারে, আপনাদের ব্রাজিল তো আসলে টানা 3 বছর কখনো এই ধরনের ফাইনাল হয়তো করতে পারেনি। সুতরাং আপনারা জানেন না 3টা ফাইনাল 3 বছরে হারার কষ্টটা আসলে কতখানি। তো সেই কষ্ট থেকেই হোক বা সতীর্থদেরকে একটু ইন্সপায়ার করার জন্য, একটু মোটিভেট করার জন্য অবসরের কথা বললেই হোক, মেসি সেই একবার হয়তো বা নিয়েছিল, কিন্তু সেই দিন কিন্তু এখন আর আমাদের নেই যে পরপর 3টা বিশ্বকাপ ফাইনাল খেলবো বা কোপা ফাইনাল খেলার পর হারবো। এখন আমরা কোপা আমেরিকা খেলি, কোপা আমেরিকা জিতি, আমরা কোপা আমেরিকার ফাইনাল সিমার মতো টুর্নামেন্ট জিতি। সুতরাং এখন আমাদের আর ওই যে শেষ বিশ্বকাপ বা এটার পর অপশন নেবে এই ধরনের কথা আর বলার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা এমনিতেই খেলবো, যেহেতু বলেই দিয়েছে শেষ বিশ্বকাপ, খেলবে, জিতবে, কাপ ঘরে নিয়ে আসবে। আমরা যদি আরো দেখি যে বর্তমানে ট্রফির কথা, আচ্ছা আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই, যে তারা 5 বার বিশ্বকাপ জিতেছেন, খুবই ভালো কথা, 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, আমরা 2 বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন। প্রশ্নটি হচ্ছে আমাদের এখন পর্যন্ত গত 32 বছর আমরা বড় কোনো ট্রফি জিতিনি, একটা কোপা আমেরিকা জিতেছি, আমরা মাঝে একটা ব্রেক নিয়েছিলাম। এই 32 বছরের বিরতিতেও কিন্তু আপনারা আর্জেন্টিনা সব মিলিয়ে যে পরিমাণ আন্তর্জাতিক শিরোপা আছে সেই পরিমাণ শিরোপা তারা এখনো পৌঁছাতেই পারেননি। অর্থাৎ আমরা 32 বছর বিরতি নেওয়ার পরেও যদি একটা দল আমাদের সমান শিরোপা অর্জন করতে না পারে, তাহলে সেই দলটি কিভাবে, আমরা যদি এখন থেকে আবার খেলা শুরু করি ভালোভাবে, এই বিশ্বকাপ দিয়ে যে কামব্যাকটি হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসির শেষ বিশ্বকাপ, এই মুহূর্তে দলের যে উদ্দীপনা, আর্জেন্টিনা দলের যে প্লেয়ারগুলো আছে, ডেপল, দি মারিয়ার মতো, দিবালার মতো, এমি মার্টিনেজের মতো যে প্লেয়ার, তারা সবাই যদি একসাথে খেলে, তাহলে কিভাবে তাদের থেকে অন্য যে কোনো দল, ব্রাজিল বা অন্য যে কোনো দল ভালো করবে সেই জিনিসটি তারা দেখিয়ে যেতে পারেননি। তাদের পুরো বিতর্কে আজকে তারা যতটা না ব্রাজিলের গুণগান করেছেন, ব্রাজিল কেন ভালো সেই জিনিসটি বলেছেন, তার তো অনেক বেশি কথা বলেছেন আর্জেন্টিনাকে নিয়ে। এ থেকেই বোঝা যায় যে তার যারা আর্জেন্টিনাকে নিয়ে কতটা ভয় থাকেন এবং আর্জেন্টিনাকে কতটা চিন্তা করেন। মাননীয় বিচারককে অসংখ্য ধন্যবাদ। বিশ্বকাপ ফুটবল যেদিন হবে, আর্জেন্টিনা জিতবে, আমাদের সাথে দেখা করবেন, সবাইকে দিন আমরা একদিন চা পানি খাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ভামোস আর্জেন্টিনা। চমৎকার কামরুল, ফুল তো নয়, ফোটালেন যুক্তির ফুল। উত্তেজনার পারদ হচ্ছে টান টান, ব্রাজিলের পক্ষে এখন আসছে সাইফুল খান। দাদার ছিল মেলা, বাবার ছিল অল্প, আর আর্জেন্টাইন ফ্যানদের তাদের আছে শুধু গল্প। তারা আমাদের বলে যে বর্তমানে আসেন, অতীত নিয়ে আর কত পরে থাকবেন। দেখুন, তারা এটা স্বীকার করে নিয়েছে যে ইতিহাস, ঐতিহ্যে এবং অতীতে যতগুলো খেলা হয়েছে তাতে ব্রাজিল শ্রেষ্ঠ দল, এটা তারা স্বীকার করে নিয়ে গেছে। এজন্য তারা সেখানে আর কোনো কথাই বলতে চায় না। অর্থাৎ অর্ধেক জয় কিন্তু আমাদের হয়েই গেল আজকের এই মঞ্চে। এরপরে আসুন বর্তমান নিয়ে। বর্তমানে আমাদের টিমটি কেন সেরা এবং কেন আমরা বিশ্বকাপ জিতব সেটি বলছি। গোলকিপারে আমাদের যে আছে তাকে ভেদ করে গোল দেওয়া যথারীতি প্রায় অসম্ভব, কারণ আলিসান ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সে বিশ্বের এই মুহূর্তে 1 নম্বর গোলকিপার। এরপরে আছে এডারসন, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সে 3 নম্বর। আর ওই যে প্রথমে বলে গেলাম আলিসান কোপা 19-এর গোল্ডেন গ্লাভস জয়ী। অর্থাৎ আমাদের গোলকিপিংটা শক্ত এবং সুদৃঢ় একটা ভিতের উপরে আছে। এবার আসেন ডিফেন্ডার আছে দানি আলভেসের মতো খেলোয়াড়, এবং দানি আলভেস 43টা ট্রফি জয়ী খেলোয়াড়, যেখানে আপনাদের মেসি মাত্র 41টি। এবার আসেন থিয়াগো সিলভা আমাদের ডিফেন্ডিংয়ে খেলছে এবং সে কোপা 19 জয়ী এবং 13 সালে কনফেডারেশন কাপ জয়ী। আমাদের মিডফিল্ডারটা কেমন? আমাদের মিডফিল্ডিং আছে ক্যাসিমেরো, যে ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্সিভ খেলোয়াড় এই মুহূর্তে, এবং সে রিয়াল মাদ্রিদকে 16, 17, 18, 19 কবার 4 বার চ্যাম্পিয়ন করেছে। অর্থাৎ আমাদের মিডফিল্ডিংয়ে অত্যন্ত শক্তিশালী। এবার আমরা দেখা যাক আমাদের স্ট্রাইকে, আমাদের ফরওয়ার্ডে কারা আছে। আমাদের ফরওয়ার্ডে আছে ভিনিসিয়াস জুনিয়র,
যে লা লিগায় 21-22 সেশনে 17টি গোল করেছে এবং 10টি গোলে অ্যাসিস্ট করেছে। আর আছে কে? আর আছে রদ্রিগো। সে সাধারণত 80 মিনিটে খেলতে নামে এবং ওই শেষ 10 মিনিটের মধ্যে একটি গোল করে ফিরে আসে, অর্থাৎ অসম্ভব শক্তিশালী, অসম্ভব ক্ষমতা সম্পন্ন একজন খেলোয়াড়। এবং সর্বশেষ যে খেলোয়াড়টির নাম বলবো তিনি হচ্ছেন আমাদের নেইমার জুনিয়র, যে এই 22-23 সিজনেও লিগ 1-এ খেলতে নেমে 14টি ম্যাচে 11টি গোল করেছে। আর পরিসংখ্যান নাই বললাম, একটু গুগল মামার সহযোগিতা নিয়ে খুব সুন্দরভাবে জেনে নেবেন। এবার আর বলার সুযোগ নেই যে বর্তমানে ফিরে আসেন, বর্তমানের জবাবটা দাঁতে দাঁতেই পেলেন আশা করছি। এবার আপনাদেরকে একটা পরামর্শ দিই, শুনুন। এই মঞ্চ থেকে যখন চলে যাবেন 6 জন আমার কাছ থেকে 6টা রুমাল নিয়ে যাবেন, কারণ বিশ্বকাপ শেষ হলে ঘরের দরজা বন্ধ করে কাঁদতে হবে। ওই টিএসসির ময়দান আপনাদের খুঁজে পাওয়া যাবে না, সেখানে সোনালু ফুলের বন্যা হবে। সেখানে হেক্সা মিশন সম্পন্ন হওয়ার পরে আমরা সেখানে নাচবো, গাইবো এবং সাম্পা নৃত্য করবো, অর্থাৎ আপনাদের কিন্তু সেখানে ঠিকই খুঁজে পাওয়া যাবে না। ফুটবলের কিংবদন্তি বা ফুটবলের লর্ড হচ্ছে ব্রাজিল। ব্রাজিল আসে জেতার জন্য। আপনারা যখন 2-2 আছেন, আমরা তখন 6-এর স্বপ্ন দেখছি, অর্থাৎ ওই আমাদের সঙ্গে আপনাদের কিন্তু আর গল্প মানায় না বা তর্কও সাজে না। সুতরাং আপনারা আসছেন যে আপনারা এবার কততম ম্যাচ পর্যন্ত যাবেন এবং কোন জায়গায় হারবেন। আমার কাছে মনে হয় যে খুব দয়া দাক্ষিণ্য করে যদি হয় তাহলে আপনারা ওই সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবেন। সেখানে গিয়ে ফ্রান্সের সঙ্গে দেখা হবে এবং ফ্রান্স তো যেন তেন দল নয়, ফ্রান্সের সঙ্গে আপনারা হেরেই বাড়ি ফিরবেন, কারণ এবারের ব্যালন ডি'অর 2022 জয়ী কিন্তু ফ্রান্স দলের খেলোয়াড়, তাদেরকে ছোটোভাবে দেখার কোনো সুযোগ নেই। সুতরাং আমার মনে হচ্ছে যে আপনাদের এবার অবস্থা আগের চাইতেও খারাপ হবে এবং অন্যের ওই কোকিলের গল্পের মতো অন্যের বাসায় ডিম পাড়ার গল্প বলে আর কাজ নাই। একটু মনে করুন তো, 2018 সালে স্পেনের সঙ্গে আপনারা 6-1 গোলে হেরেছেন, 2009 সালে আপনারা বলিভিয়ার বিরুদ্ধে 6-1 গোলে হেরেছেন এবং 1958 সালে চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধেও 6-1 গোলে হেরেছেন। অর্থাৎ এই 6-1 এইটা যেন আর্জেন্টিনার অপর নাম। সুতরাং হারতে হারতে হারু পার্টি আপনাদের নাম পড়ে গেছে। সুনীল গঙ্গোপাধ্যায় যদি এখন বেঁচে থাকতেন তাহলে তিনি তার কবিতাটি একটু ভিন্নভাবে লিখতেন। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, কিন্তু এখন তিনি লিখতেন 36 বছর কেটে গেল, আর্জেন্টাইন ফ্যানদের ধৈর্য শেষ হয়নি। আমার কাছে তো মনে হয় রবার্ট ব্রুস যদি এই সময় বেঁচে থাকতেন তাহলে আর্জেন্টিনার ভক্ত হয়ে ধৈর্যের পুনরায় শিক্ষা দিতেন এবং পুনরায় ধৈর্যের দীক্ষা নিতেন, কারণ তিনিও হার মেনে যেতেন। আমার মনে হয় আর্জেন্টিনার সব প্লেয়ারদের দাম হচ্ছে 643 মিলিয়ন ইউরো, আর ব্রাজিলের সব প্লেয়ারদের দাম হচ্ছে 1.14 বিলিয়ন ইউরো। সুতরাং বোঝাই যাচ্ছে তারা সেরা। আসলে আমরা কেন ব্রাজিল করে জানেন? কারণ নই আমি ফাজিল, তাই আমি ব্রাজিল। আর এর বাইরে যারা আছে তারা কোন দল করে দেখাই যাচ্ছে, আসলে দেখতেও চাই না। আসলে আরও যদি একটু বলি, দেশে আসলে ভদ্রলোকের সংখ্যা তো খুব বেশি না। তারা আজকের বিতর্কে পুরোটাই ফাউলে ভরে রেখেছেন, মাঝে মাঝে লাল কার্ডও হয়তো খাবেন, কারণ যিনি চুরি করেন তিনি তো আসলে খেলারই যোগ্য না, সে তো পুরোই লাল কার্ডের মধ্যে থাকে। শেষ করব এইটাই বলেই, একবার নয় দুবার নয়, জিতেছি বিশ্বকাপ 5টি বার। হেক্সা জয়ের মিশন নিয়ে এবার আমরা এসেছি কাতার। ধন্যবাদ মাননীয় বিচারক, সঞ্চালক এবং সবাইকে। সাইফুলের মতে ব্রাজিলের ফুটবল এতো এক কৃষ্টি। আপনার বিপরীত পক্ষের কথা বলতে আসছে এখন সৃষ্টি। এই যে তারা আসলে পান থেকে চুন খসলেই ট্রফির ইতিহাস নিয়ে আসে, আপনাকে বলে রাখি, আপনাকে আসলে বুঝতে হবে ট্রফির ইতিহাস দেখে খেলার একটি দলকে সমর্থন করা আর শ্বশুরের সম্পত্তি দেখে মেয়ে বিয়ে করা দুটো আসলে একই ব্যাপার। পরবর্তীতে আসুন, তারা আসলে আর্জেন্টিনার আবেগের জায়গাটি বুঝেন না। আর্জেন্টিনিয়ান যে ফ্যানরা রয়েছে তারা আসলে কখনোই ট্রফির মূল্য দেখে আসলে আর্জেন্টিনাকে সমর্থন করে না। তাদের আসলে রক্তে রক্তে আর্জেন্টিনা। তারা আসলে খেলার সৌন্দর্য দেখে, একজন প্লেয়ারের স্পোর্টসম্যানশিপ দেখে আসলে তারা আর্জেন্টিনাকে সমর্থন করে। এখন চলে আসুন একটু গঠনমূলক কথায় আসি। গঠনমূলক কথায় যখন আসতেই হবে তখন প্রথমত আপনার দলের দিকে তাকাতে হবে। এই যে তারা বারবার বলছেন যে তাদের দল অনেক সেরা, তাদের দল আসলে স্টার প্লেয়ারে ভরপুর, তাহলে প্রশ্নটি হচ্ছে এই একই দল প্রায় কিছু অপরিবর্তনযোগ্য রেখে প্রায় একই দল নিয়ে তারা আসলে কোপা আমেরিকায় আর্জেন্টিনার সাথে ফাইনালটি খেলেছিল, তাহলে একই ফরমেশনে যখন তারা কোপা আমেরিকার মতো টুর্নামেন্ট জিততে পারে না, ঠিক সেম ফরমেশনে তারা আসলে ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় প্ল্যাটফর্মে জিতবে যেখানে কিনা তারা এত বছর জিততে পারছে না, এটি আসলেই একদম হাস্যকর একটি কথা।
এর পরবর্তীতে চলে আসুন, এই যে তাদের আসলে জার্সিটি হলুদ, তাদের জার্সিও হলুদ, তারা কার্ড খায়ও আসলে হলুদ। আপনি লক্ষ্য করুন আসলে এই যে তারা এই প্রাক্তন কাল থেকে যত মাঠে খেলে আসছে, তারা যতটুকু না মাঠে থাকতে পারছে তার থেকে বেশি তারা মাঠের বাইরে থাকতে হচ্ছে অতিরিক্ত ফাউলের কারণে। এখন আমরা চলে আসি যে আসলে তারা খেলাটি জিতে কিভাবে। যদি একটি প্রশ্ন করি, সেরা অভিনেতা কে? নেইমার। কেন বলছি? কারণ আপনি দেখুন সে আসলে যতটুকু না আঘাত পায় তার থেকেও বেশি আসলে সে আঘাত পাওয়ার নাটকটি করে। আপনি যদি 2018 সালের ম্যাচের দিকে তাকান, 2018 সালের ওয়ার্ল্ড কাপ ম্যাচে সে মেক্সিকোর কাছে আসলে হালকা একটু ব্যথা পেয়ে সে পুরো ম্যাচ জুড়ে যে নাটকটি করেছে, সেই রকম নাটক আসলে আপনি কোনো আর্জেন্টিনার ম্যাচে আসলে কখনো দেখতে পারবেন না। তারা বলে গেলেন যে আমরা নাকি খালি মেসি মেসি করি, না, আমাদের টাগলাফিকো আছে, আমাদের রোমেরো আছে, আমাদের লাউটারো মার্টিনেজ আছে, আমাদের এমিলিনো মার্টিনেজ আছে, আমাদের ওটামেন্ডি আছে। আপনি তাদের ফর্মটি একবার লক্ষ্য করুন এবং তাদের যে আপনি টাগলাফিকো বা রোমেরোর যে ডিফেন্সিং স্টাইলটি সেটি একবার লক্ষ্য করুন। ফর্মিংয়ের দিকে যদি আপনি তাকান, ব্রাজিলের থেকে আর্জেন্টিনা 1000 গুণ ভালো একটি ফর্মে আছে। অর্থাৎ আপনি ফর্মিং দিয়ে কখনোই আসলে আর্জেন্টিনাকে কোনো ম্যাচ থেকে হারাতে পারেন না। আজকে যদি আপনি লক্ষ্য করুন যে দেখুন আজকে ব্রাজিলের প্লেয়াররা আসলে অনেক বেশি দুর্বল, তাদের আসলে ইয়াং স্টার বা তরুণদের খুবই ঘাটতি রয়েছে। আপনি ড্যানি আলভেসের মতো প্লেয়ারকে নিয়ে আসলে আপনি ম্যাচ খেলাচ্ছেন, কিন্তু আপনি দেখুন যে আর্জেন্টিনার যে তরুণ প্রজন্মের যে ভরা প্লেয়ারটি, অর্থাৎ তাদের যে উদ্দীপনা, সেটি কখনোই আপনি আসলে 30 প্লেয়ারদেরকে দিয়ে সেই উদ্দীপনা বা সেই ম্যাচটি কখনোই আসলে বের করে নিয়ে আসতে পারবেন না। তারপর যে তারা বারবার আজকে পেলে আর ম্যারাডোনার কথা বলছেন, আপনি ইতিহাসের দিকে লক্ষ্য করুন। পেলে আসলে যে 3টি বিশ্বকাপ জিতেছে, অধিকাংশই তার আসলে ফাঁকা মাঠে গোল। কেন বলছি? কারণ পেলের সময় ব্রাজিলে সমসাময়িক যে ভালো প্লেয়ারগুলো অনেক ছিল, অর্থাৎ অনেকগুলো ভালো প্লেয়ার, গ্যারিঞ্জার মতো ভালো প্লেয়ার ছিল, তারপর আরও অসংখ্য ভালো প্লেয়ার তখন ব্রাজিলে ছিল। অর্থাৎ অনেকগুলো ভালো প্লেয়ারকে নিয়ে আপনি একটি বিশ্বকাপ নিয়ে আসছেন, সেটি যতটুকু না কৃতিত্বের দাবিদার, তার থেকে অনেক বেশি কৃতিত্বের দাবিদার ম্যারাডোনা যখন বিশ্বকাপটি জিতে, তখন আসলে আর্জেন্টিনায় এত ভালো প্লেয়ার ছিল না। অর্থাৎ আপনি একটি ওয়ান ম্যান আর্মিকে দিয়ে বিশ্বকাপ বের করা আর অনেকগুলো ভালো প্লেয়ার নিয়ে পেলের বিশ্বকাপ বের করা, আপনি যদি কৃতিত্বের জায়গাটি লক্ষ্য করেন, অবশ্যই কৃতিত্বটি ম্যারাডোনারই সবচেয়ে বেশি। অর্থাৎ আজকে সার্বিক জায়গা থেকে যদি আমরা লক্ষ্য করি, কোনো জায়গা থেকে আসলে আপনি সেই জায়গাটি ব্রাজিলকে দিতে পারেন না যেই জায়গাটি আপনি আর্জেন্টিনাকে দিতে পারেন। সবার শেষে বলে যাই, যারা খায় 7 আপ তারা নাকি আবার জিতবে বিশ্বকাপ। ধন্যবাদ। এরই সাথে শেষ হয়ে গেল গঠনমূলক পর্ব। উভয় দলই করলেন নিজ নিজ দলের গর্ব। এবারে হবে যুক্তি খণ্ডন, করবেন একে অপরের বক্তব্য মন্থন। ধন্যবাদ মাননীয় বিচারক, সঞ্চালক এবং সকলকে আমাকে আরেকবার যুক্তি খণ্ডন করার সুযোগ দেওয়ার জন্য। আর্জেন্টিনার পক্ষ থেকে অনেকগুলো অমূলক প্রশ্ন এসেছে, এর মধ্যে কয়েকটা আমরা একটু আমাদের চোখে পড়লো, সেগুলো নিয়ে উত্তর দেই। প্রথমে তারা বললেন যে নেইমার অভিনয় করে, নেইমার মাঠে পড়ে যায়, যেখানে তাদের দলের তারকা খেলোয়াড় মেসি সংবাদ সম্মেলনে বললেন যে নেইমারের সাথে নেইমারকে টার্গেট করা হয়, কারণ নেইমার একজন দুর্দান্ত খেলোয়াড়, তাকে টার্গেট করা হয়, তাকে ইচ্ছা করে ফাউল করা হয় এবং তারপরই সে পড়ে। যেখানে তাদের টিমেরই তারকা খেলোয়াড় এই কথা বলে, সেখানে জানি না তারা কোন ভিত্তিতে বিতর্ক করতে আসেন, এই ধরনের একটা অমূলক কথা বলেন। তারপর তারা বললেন মিশন হেক্সা নিয়ে, যে তারা ছোটবেলা থেকে শুনছেন মিশন হেক্সার কথা। ছোটবেলা থেকে হয়তো আপনাকে গোনা শেখানো হয়নি যে 5-এর পরে 6 আসে, যেখানে আপনাদের গুনতি এখনো 2 এসে থেমে আছে। তারপর তারা বললেন ডানি আলভেসকে একজন প্রবীণ খেলোয়াড়, আমাদের খেলোয়াড় নেই পাইপলাইনে, তাই তাকে রাখা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডানি আলভেস একজন যোগ্যতম খেলোয়াড়, তার রয়েছে 43টা ট্রফি, যেখানে আপনাদের মেসি এখনো 41, 2 এখনো আটকানো, যে 2টাই আপনাদের জন্য কুফা। আসলে কি আমরা একটা প্রশ্ন করেছিলাম যে মেসির শেষ বিশ্বকাপ কিনা এটা, তারা উত্তরে কি দিলেন বুঝলাম না। কাতার বিশ্বকাপকে এবারও হয়তো মেসি বলবে বিশ্বকাপ তোমার আমার দেখা হবে ওপারে বন্ধু, কারণ এবারও আপনারা খালি হাতেই ফিরবেন, ওই 36 বছরের সাথে আরও 4 বছর যোগ করে নিন, ওটাই আপনাদের জন্য ভালো হবে। ধন্যবাদ বিচারক, ধন্যবাদ সঞ্চালক এবং ধন্যবাদ সবাইকে।
মাননীয় বিচারককে ধন্যবাদ আরেকটিবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। শেষ কথাতে দিয়ে শুরু করছি যে মেসি নাকি বলেছেন যে নেইমার নাটক করে না। এখন যেই ছেলেটাকে মেসি নিজ হাতে ফুটবল খেলা শিখালো বার্সেলোনায়, ধরে ধরে শিখালো কীভাবে ফ্রি কিক দিতে হয়, কীভাবে নিজে পেনাল্টি না নিয়ে যেই ছেলেটাকে শিখালো কীভাবে পেনাল্টি নিতে হয়, যেই মেসির কাছে খেলা শিখে আজকে নেইমার একজন বিশ্ব সেরা খেলোয়াড়, তাদের ভাষায় সেই নেইমারকে তো মেসি বাঁচানোর চেষ্টাই করবে। ছোট ভাই বলে কথা, আমরা ছোট ভাই ব্রাদারদেরকে এভাবেই আদর করে রাখি মাননীয় বিচারক। এটা নিয়ে আসলে অন্য কিছু বলার কোনো সুযোগ নেই। তাদের বিতর্কে তারা বললেন যে জার্মানির সাথে তারা বিতর্ক করতে চান, তারা আর্জেন্টিনার সাথে বিতর্ক করতে চান না, কারণ তারা মনে করেন জার্মানি অনেক ভালো দল। এখন একটা দল কি পরিমাণে নির্লজ্জ হতে পারে যে একটা দলের সাথে 7টা গোল খাওয়ার পরেও আবার তাদের সাথে বিতর্ক করতে যাবে, সমঝোতা করতে, যে এবার হচ্ছে 7টা না দিয়ে যদি 5টা দেওয়া হয় মান সম্মানটা কিছুটা হলেও বাঁচে। এই ধরনের নির্লজ্জ যে দলগুলো থাকে যারা ফুটবল বিশ্বকাপ খেলতে আসে, মনে করি তারা ফুটবল বিশ্বকাপ খেলারই যোগ্য না, বিশ্বকাপ জিতে তো অনেক দূরের কথা। তারা বললেন যে নেইমার মাঠে নামলে মেসির কি হবে, মানে মেসির কি হবে সেটা কিন্তু আমরা কোপা বিশ্বকাপে দেখেছি। আপনাদের নেইমারও খেললো, আমাদের মেসিও খেললো, 5 গোল। আমাদের মেসি হচ্ছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, আপনাদের অ্যালিসন এডারসন 1 নম্বর 3 নম্বর র্যাঙ্কিংয়ে। কিন্তু ঘুরে ফিরে সেই কোপা আমেরিকাতে গোল্ডেন গ্লাভস কিছু ঘুরে ফিরে আমাদের যে ইগল পাখি এমি মার্টিনেজের কাছেই চলে গেল। আমরা বিতর্ক শেষ করব এই একটি কথা বলে, একটি উপদেশ দিয়ে, যে 2014 সালে যখন 7 গোল খাওয়ার পরে আপনারা তৃতীয় স্থান নির্ধারণে যান, মানে 3rd প্লেসের জন্য যখন আপনারা বিশ্বকাপটা শেষ করার চেষ্টা করেন, সেই খেলাতেও আবার নেদারল্যান্ডের কাছে 3-0 গোলে হেরে গিয়েছিলেন। আশা করি এবার আর্জেন্টিনার কাছে যখন ধরাশায়ী হবেন সেমিফাইনালে, অন্তত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা জিতেন। আমরা মন থেকে দোয়া করি যে ব্রাজিলের মতো একটা দলকে 3rd হোক, মান সম্মানটা অন্তত আমাদের বাজে, আমরা যদি বলতে পারি যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে যেই টিমটা জয়ী হয়েছিল তাদের সামনে আমরা কোনো একটা সময় একটি বিতর্ক করেছিলাম। ততদিন পর্যন্ত বিশ্বকাপ আসবে, খেলা হবে। ধন্যবাদ সবাইকে। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের এই বিশ্বকাপ বিতর্ক। ফুটবল নিয়ে উচ্ছ্বাস ভালো, তবে উন্মাদনায় থাকা দরকার সতর্ক। সমর্থন থাকুক মনে মনে, আর ফুটবল থাকুক ময়দানে, অতি উচ্ছ্বাস নিয়ে আমাদের যেন ধরে না কোনো শয়তানে। বাকি এবার রইল শুধু বিচারকের রায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আমি বিদায়। ধন্যবাদ সঞ্চালক। এবং আজকে যারা বিতর্কে অংশগ্রহণ করলে, ব্রাজিলের 6 জন এবং আর্জেন্টিনার 6 জন, এই 1 ডজন অত্যন্ত উৎফুল্ল ছেলে মেয়েদের বিতর্ক শুনে আমি চমৎকৃত হয়েছি, খুব ভালো লেগেছে। তোমরা 2 দলই অসাধারণ করেছো। এক দল আরেক দলকে যেভাবে ঘায়েল করেছো তোমাদের বাক্যবাণ দিয়ে, আমি মুগ্ধ হয়েছি। খুবই মনোমুগ্ধকর একটি বিতর্ক অনুষ্ঠান হয়ে গেল। কিন্তু আমি দুঃখিত, ভীষণভাবে দুঃখিত। সাম্প্রতিক যে ফুটবল প্রতিযোগিতাগুলো হয়েছে আমি তা দেখেছি, তা থেকে আমার এই মনে হয়েছে যে ব্রাজিল নয়, আর্জেন্টিনাও নয়, আগামী এই ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতায় বিজয়ী হবে জার্মানি অথবা ফ্রান্স অথবা ইউরোপের অন্য কোনো একটি দল। একথা আমি হলফ করে বলতে পারি। ভাই